মিহাল তোয়ালেটা ঘাট থেকে সরিয়ে পাশের টেবিলটার ওপর রাখে। এরপর তুরের সামনে দাঁড়িয়ে তুরকে তীক্ষ্ণ চোখে অবলোকন করছে। তুর এভাবে তাকিয়ে থাকার মানে বুঝতে পারছে না। তার প্রশ্নাত্মক দৃষ্টিতে মিহালের দিকে চেয়ে আছে। এবার মিহাল বলে, তুমি গুলুমুলু হয়েছে ঠিক আছে, কিন্তু তোমার পেটটা একটু বেশিই বড়, তাই না? কথাটা শুনে তুর কপাল কুঁচকে তাকায়। তুরের এভাবে তাকানো মানে হচ্ছে তুমি আমাকে মোটা বললা? মিহাল সেটা বুঝতে পেরে বলে, আরে না রে বাবা, আমি তোমাকে মোটা বলি নাই। আমি বলতে চাইছিলাম কি, আমি কায়রা আপুকেও প্রেগনেন্ট অবস্থায়, মানে 9 মাস অবস্থায় দেখছি। তখন তার পেট এতটাও বড় লাগে নাই। তোর কথাটা শুনে মুস্কি হাসে। আর সে এটা বুঝে গেছে মিহাল জানে না টুইন বেবির কথা। কায়রাপুর তো একটা বেবি হয়েছে, তাই তার পেট এত বড় লাগে নাই, কিন্তু আমার তো আর একটা না। মিহাল অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে বলে। মানে? তোর মুস্কি হেসে বলে, উই আর এক্সপেক্টিং টুইন্স। মিহালের যেন বিস্ময় মুখ হা আর বন্ধ হচ্ছে না। সে মুখ হাঁ করে তোরের দিকে তাকিয়ে আছে। আর তোর তা দেখে মিটিমিটি হাসে। বিস্ময় কাটিয়ে মিহাল বলে, সত্যি বলছো তুমি? আমাদের টুইন বেবি হবে? মানে একসাথে দুইজন বাবা বলে ডাকবে? কড়া কথাটা বলেই মিহালের চোখ দিয়ে অশ্রুরা গড়িয়ে পড়ে। তোর মিহালের হাত ধরে মিহালকে পাশে বসায়। জি জনাব, আমাদের টুইন বেবি হবে। মিহাল খুশিতে কি করবে ভেবে পাচ্ছে না। বসা থেকে উঠে একবার এদিকে হাঁটে তো আরেকবার ওদিকে হাঁটে। একটা বাচ্চা আসার খুশি যতটা হয়, দুইটা বাচ্চা আসার খুশি তার থেকে দ্বিগুণ হয়ে যায়। কিছুক্ষণ এভাবে কাটার পর মিহাল হুট করে তুরের সামনে এসে বসে পড়ে আর তুরের পেটে মুখ গুজে দেয়। হঠাৎ আচমকা মিহালের কাছে তুরের শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে যায়। মিহাল কিছুক্ষণ তুরের পেটে মুখ গুজে থেকে তারপর পেটে কান পেতে ভিতরে কী হচ্ছে শোনার চেষ্টা করে। এই সময়টা আসলেই অমূল্য। অনাগত সন্তানের আশার বাবা মা দুজনেই উদ্গ্রীব হয়ে থাকে। তখনই মিহালের মাথায় একটা প্রশ্ন আসে। এই, তোমার কোনো লাইফ রিস্ক নেই তো? মিহালের করা প্রশ্নে স্পষ্ট ভয়ের আভাস পায়। প্রতি উত্তরে তোর মাথা নাড়িয়ে না জানায়। এসে গেছে নতুন বছর, সাথে নিয়ে এসেছে অনেক খুশি আর কারো জীবনের মোড়। যেদিন মিহাল শুনতে পেয়েছে তোরের টুইন বেবি হবে, তার পরের দিনই লস অ্যাঞ্জেলসের এক ডক্টরের কাছে নিয়ে গেছে তুরকে, জানার জন্য বেবিদের অবস্থা ও তুরের আসলেই কোনো রিস্ক আছে কিনা। ডক্টর তখন বলল, সব কিছু স্বাভাবিক, কিন্তু রোগীকে ডেলিভারির সময় অন্তত 2 ব্যাগ রক্ত দেওয়া লাগবে। আর ডেলিভারির সময় যেহেতু আসন্ন, তাই এই কয়দিন অনেক খেয়াল রাখতে হবে। অ্যালেক্সের মা তুরের অনেক খেয়াল রেখেছেন। উনি যথেষ্ট কেয়ারিং একজন মহিলা ও মা। কিছু ভুল বোঝাবুঝির জন্য উনি ওনার স্বামীর থেকে দূরে আছেন, কিন্তু ভুল বোঝাবুঝির ব্যাপারটা জানতে পেরেও স্বামীকে সন্দেহ করার আত্মগ্লানিতে এখন পর্যন্ত সেখানে ফিরে যায়নি। জানুয়ারি মাসের প্রথম দিন হঠাৎ করে রাফি এসে হাজির অ্যালেক্সের মায়ের বাড়িতে। অ্যালেক্সের মায়ের বাড়ির ঠিকানা রাফি পেয়েছে অ্যালেক্সের মাধ্যমে, কারণ লস অ্যাঞ্জেলসে আসার পরের দিনই অ্যালেক্স তার বাবাকে ফোন দিয়ে বলে ভার্সিটির অথরিটিকে রিকোয়েস্ট করতে, যে রাফির কোন ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফার হয়েছে সেটা জানাতে। অন্তত ভার্সিটির অথরিটি যেন রাফির ওয়াইফের কথা চিন্তা করে জানায়। এভাবেই অ্যালেক্স জানতে পারে রাফি কোথায় আছে। পরে রাফি যে ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফার করেছে সেই ইউনিভার্সিটিতে অ্যালেক্সের ছোটবেলার বন্ধু আছে। তার মাধ্যমে রাফিকে জানায় সে যেন এখানে আসে। রাফিও এতদিন ফ্রেন্ডদের থেকে ইনায়ের থেকে দূরে যেয়ে ভালো ছিল না। রাফি নিজের ফ্রেন্ডদেরকে যতটা ভালোবাসে, ইনায়াকে তার থেকে কম ভালোবাসে না, বরং কিছুটা বেশি ভালোবাসে। কিন্তু ইনায়ার করা কাজগুলো সত্যি অনেকটাই নিন্দনীয় ছিল, যা রাফি দূরে না গেলে ইনায়া উপলব্ধি করতে পারত না। রাফি দূরে না গেলে ইনায়া বুঝতে পারত না তোর মিহালকে ছাড়া প্রেগনেন্ট অবস্থায় কিভাবে আছে। তানজিনা যখন মিহালকে অপমান, ভালোবাসার অমর্যাদা ইনডাইরেক্টলি বুঝিয়ে দিত মিহালের সাথে থাকতে চায় না, তখন মিহাল যদি একটা মৃত্যুসজ্জায় থাকা মেয়ের ভালোবাসা পূর্ণ করতে তাকে বিয়ে করে, আর বিয়ে করেও প্রথম বউকে কষ্ট না দেওয়ার সব রকম শর্ত পালন করে, কিন্তু তাও প্রথম বউটা তাকে ছেড়ে চলে যায়, তখন কেমন লাগে। রাফি জানে ইনায়া নিজের অন্যায় বুঝতে পেরেছে, আর অ্যালেক্সও তাকে শিওর করেছে ইনায়া উপলব্ধি করতে পেরেছে সেটা। রাফি ফিরেছে, কিন্তু একা ফিরেনি। রাফির সাথে একটা বিদেশি মেয়ে, যাকে দেখে মনে হচ্ছে 7 মাসের প্রেগনেন্ট। রাফির সাথে একটা মেয়েকে দেখে ইনায়ার দুনিয়া ঘুরে যাবার উপক্রম।
তার উপর মেয়েটা প্রেগনেন্ট। ইনা স্তব্ধ নয়নে নির্নিমেষ তাকিয়ে আছে রাফির দিকে, কিছু না বলেও যেন চোখ দিয়ে অনেক কিছু বলে দিচ্ছে। শুধু কি ইনায়া, এখানে উপস্থিত সকলে অবাক চোখে তাকিয়ে আছে। তাদের কারোরই বিশ্বাস হচ্ছে না রাফি আরেকটা বিয়ে করতে পারে। ইনায়া অন্যায় করেছে, কিন্তু সেটা তুরের সাথে, রাফির সাথে না। তাহলে কেন এত বড় শাস্তি দিল মেয়েটাকে? তুর ও রাফি বাদে এখানে সকলে জানে ইনায়া এই 6 মাস কিভাবে ছিল আর কি সহ্য করেছে। তুর ও রাফি জানে ইনায়া মানসিক কষ্টে ছিল, কিন্তু তারা এখনো জানে না বাচ্চা মিসক্যারেজ হওয়ার ব্যাপারটা। সকলের এরকম চাহনিতে রাফি বোকা পড়ে যায়, কিন্তু যখন ইনায়ার দিকে নজর যায় তখন রাফির বুকটা ধক করে ওঠে। সে তো এরকম শাস্তি চায়নি, চেয়েছিল ইনায়া তার করা ভুলগুলো বুঝুক, যা ক্রমশ অন্যায় রূপান্তরিত হয়েছিল। মন থেকে অনুতপ্ত হোক, আর কখনো যাতে ওই রকম না করে। রাফি দূরে চলে গিয়ে বোঝাতে চেয়েছিল প্রিয় মানুষ হারানোর কষ্ট। রাফি গলা খাঁকড়ে দিয়ে কিছু বলতে নেবে তার আগে তুর বলে, তোকে আমি বারবার বলে দিয়েছিলাম কোনো অবিবেচকের মতো কাজ করবি না। তুই কেমনে পারলি ইনায়াকে রেখে এই মেয়েটাকে বিয়ে করতে? মানলাম ইয়ানা অন্যায় করেছে, কিন্তু তুই তো বিয়ে করেও ওর অন্যায় করার পেছনে যে ভয়টা একটু হলেও কাজ করতো সেটা সত্য করে দিলি। রাফি আবার কিছু বলতে নেবে তখনই অর্ক বলে, তুই জানিস এই 6 মাস ইনায়ার সাথে কি হয়েছিল, কি সহ্য করতে হয়েছে মেয়েটাকে, কি হারিয়েছে। মানলাম তুই ওকে শাস্তি দিয়ে বোঝাতে চেয়েছিলি, কিন্তু উত্তর দেওয়ার শাস্তিটা কোন লেভেলে গেছে তুই তা ভাবতেও পারছিস না। বাকিরা সবাই চুপচাপ দেখছে, তাদেরও অনেক কিছু বলতে ইচ্ছে করছে। নাদিয়াও প্রতিশা এই বিদেশি মেয়েটাকে খুঁটে খুঁটে দেখছে। নাদিয়া চুপি স্বরে মেয়েটার কাছে গিয়ে বলে, তোমার কয় মাসের প্রেগনেন্সি? মেয়েটা নাদিয়ার এমন প্রশ্নে হক চকিয়ে গেলেও জবাব দেয়। 7 মাসে। নাদিয়া ও প্রীতিশা একে অপরের দিকে চোখাচোখি করে, এরপর নিজেদের মধ্যে বলাবলি করে, নিদিয়া আপু, রাফি ভাইয়া সেখান থেকে চলে গিয়েছে, 6 মাস হবে তাই না? তাহলে এই মেয়ে 7 মাসের প্রেগনেন্ট কেমনে হয়? নাদিয়া কিছু বলতে নেবে তার আগেই তাইজুল সেখানে আসে। সেটাই তো, রাফি সেখানে গিয়ে তো সাথে সাথে বিয়ে টিয়ে করে ফেলেনি তাই না? পরিচিত হওয়ারও একটা ব্যাপার আছে। ওদের তিনজনের সাথে রনক, আশফি ও তাওহিদ এসেও যুক্ত হয়। জারিন ইনায়াকে ধরে দাঁড়িয়ে আছে রাফিদের কাছে। পরিচিত হওয়ার বিষয়টা বাদ দিলেও 6 মাসের প্রেগনেন্ট হওয়ার কথা। আশফি রনকের কথায় বাগড়া দিয়ে বলে, চুপ, 6 মাসের প্রেগনেন্ট কি 5 মাসের হতে পারে? তোদের কি রাফিকে এমন মনে হয় যে ড্রিঙ্ক অবস্থায় কোনো মেয়ের সাথে এরকম করবে? আরে ভাই চুপ কর, আগে রাফিকে বলতে দে, তোরা তো কেউ বলতেই দিচ্ছিস না। কথাটা বলেই তাওহিদ সেখান থেকে আবার রাফিদের কাছে যায়। এই সব চুপ করো, আর রাফি তুই সব কিছু বল। রাফি এতক্ষণে মনে হয় নিজের জানটা ফিরে পেল। তোরা আমাকে কিছু বলতে তো দিবি, আমি ওই মেয়েটাকে বিয়ে করিনি, আর না ওর পেটে আমার বাচ্চা। তাহলে মেয়েটাকে? সবাই একত্রে এভাবে জিজ্ঞাসা করাতে রাফি হক চকিয়ে যায়। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, মেয়েটা একটা বিধবা মেয়ে। বিধবা মেয়ে তোর সাথে কেন? বলছি, আমি যখন লস ভেগাসে যাই তখন তো জব ছিল না, বাবা মার কাছ থেকে 1.5 লক্ষ টাকা ও নিজের জমানোর টাকা সাথে নিয়েছিলাম। ইউনিভার্সিটি অফ নেভাদাতে ভর্তি হয়েছিল রাফি। ইউনিভার্সিটি অফ নেভাদাতে ক্রেডিট ট্রান্সফার করার সময় সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটির এক বায়োকেমিস্ট্রির শিক্ষক রাফিকে ইউনিভার্সিটি অফ নেভাদা এর একজন মুসলিম ভারতীয় শিক্ষকের অ্যাড্রেস দেয় আর বলে ওই শিক্ষকের কাছ থেকে কোনো দরকার পড়লে সাহায্য নিতে। মো আব্দুল কুরায়েস, ইনি ইউনিভার্সিটি অফ নেভার জেনেটিক্স ডিপার্টমেন্টের শিক্ষক। তার একমাত্র ছেলে মো সায়েম কুরায়েস একজন আর্মি অফিসার ছিলেন, যিনি 7 মাস আগে একটা মিশনে শহীদ হয়েছেন। মো আব্দুল কুরায়েসের স্ত্রী ছেলেকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিলেন, আর তিনিও জীবনে দ্বিতীয় বিয়ে করেননি। পুত্রবধূ রুবিনা তুরস্কের একজন অনাথ মেয়ে। রুবিনা তার স্বামী মারা যাওয়ার 1 মাস পরেই জুন মাসের শেষ সপ্তাহে জানতে পারে প্রেগনেন্ট। স্যারের বাসায় পেইড গেস্ট হিসেবে যায়। স্যার নিজেও অসুস্থ, আর রুবিনা তার উপর প্রেগনেন্সি। স্যার রুবিনাকে বলেছিল অ্যাবরেশন করতে আর নিজের জীবন শুরু করতে, তবে রুবিনা করেনি। সে তার স্বামীর শেষ চিহ্নকে রাখতে চায়।
আমি যখন ওদের বাসায় যাই তখন রুবিনা 5 সপ্তাহের প্রেগনেন্ট। মেয়েটার সারা দিন মনমরা হয়ে বসে থাকতো আর সেটা আমি প্রতিদিন বিকেলে দেখতাম। যেহেতু আমি জানি উনি বিধবা আর প্রেগনেন্ট, তাই ওনাকে হাসি খুশি রাখার জন্য ওনার সাথে টুকটাক কথা বলতাম। রুবিনাও স্বাভাবিক হচ্ছিল। স্যারই বিষয়টা লক্ষ্য করেন আর আমাদেরকে প্রস্তাব দেয় রুবিনাকে বিয়ে করার জন্য। কিন্তু আমি যেহেতু আগে থেকেই বিবাহিত, তাই আমি স্যারকে এই কথাটা বলি। এরপর স্যার আর কিচ্ছু বলেনি। এছাড়া রুবিনাকে যখন স্যার কথাটা বলে তখন সেও আমাকে বিয়ে করতে রাজি না। সে আমাকে বন্ধুর মতো ভাবে, এতে আমি স্বস্তি পাই। স্যারকেও ও রুবিনাকে আমি আমাদের সব কথা জানাই। তারপরে রুবিনা বলে ডাক্তার বলেছে তার প্রেগনেন্সি রিস্কি, হয়তো বাচ্চাটাকে বাঁচানোর সময় সে বাঁচবে না। তাই সে চায় আমি যেন বাচ্চাটার দায়িত্ব নেই, তবে তাকে বিয়ে করে নয়, বাচ্চাটা জন্মের পর লিগ্যালি অ্যাডপ্ট করে। স্যার নিজেও সায় দেয়, কারণ সে বৃদ্ধ মানুষ, কতদিন আর বাঁচবে। আমি প্রথমে মানা করলেও রুবিনা নিজের সন্তানের জন্য আমাকে অনেক রিকোয়েস্ট করে, তাই আমি রাজি হই। আর যেহেতু তার বাচ্চাটাকে জন্মের পরই আমি অ্যাডপ্ট করব, তাই এখানে আসার সময়ও রুবিনার সাথে করে নিয়ে এসেছি। রাফি কথাগুলো ভিনদেশি ভাষায় বলেছে, তাই সবাই বুঝতে পেরেছে। সকলে রাফির কথা শুনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর ইনার বুক থেকে যেন পাথর নেমে যায়। রাফি একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলে, রুবিনার বাচ্চার বাবা মা আমি ও ইনায়া হব, যদি ইনায়া রাজি থাকে। কথাটা শুনে ইনার নিজের অনাগত সন্তানের কথা মনে পড়ে যায়, আর সে ডুকরে কেঁদে ওঠে। ফ্লোরে হাঁটু ভেঙে বসে পড়ে। হঠাৎ করে ইনার এভাবে ভেঙে পড়া দেখে রাফি ঘাবড়ে যায়। সে ইনার সামনে যেয়ে হাঁটু ভেঙে বসে বলে, আমি জানি তোমাকে আমার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, কিন্তু এটা জরুরি ছিল। তোমাকে বোঝানো দরকার ছিল কারোর অবহেলা কেমন লাগে। আর দেখো, তুমি তোমার অন্যায়টা বুঝতে পেরেছো আর মন থেকে অনুতপ্ত। তুমি কি চাও না রুবিনার বাচ্চাটা মা বাবা পাক? ইনার রাফিকে জড়িয়ে ধরে বলে, চাই তো রুমিনার বাচ্চাটাকে আমার আমার মৃত্যু সন্তানের জায়গা বসাবো। ও যদি এখন থাকতো তাহলে রুবিনার বাচ্চাটার মতোই বেড়ে উঠতো। ইনায়ের মুখ থেকে মৃত সন্তান কথাটা শুনে রাফি অবাক হয়ে যায়। ইনায়কে নিজের বুক থেকে উঠিয়ে ভালো করে জিজ্ঞাসা করে, মৃত সন্তান মানে? শুধু রাফি না, তুরও অবাক। তুর অবাক হয়ে মিহালের দিকে তাকায়। মিহালের মৌন সম্মতি দেখে তুর বুঝে যায় ইনার প্রেগনেন্ট ছিল। তুর ভাবে ওর জন্যই হয়তো বাচ্চাটা নষ্ট হয়েছে। ইনার নিজেকে সামলাতে না পেরে রাফিকে সব বলে। রাফি সব শুনে নিজেকে দোষ দিতে থাকে। কেন সে সেখান থেকে গিয়ে ইনার খোঁজ নিল না? খোঁজ নিলে হয়তো বাচ্চাটা আজ থাকতো। ইনায়াকে নিজের যত্ন করতে পারত। তার সাথে কথা না বলে শাস্তি বহাল রেখে তোর সব শুনে ইনায়ার কাছে মাপ চাইতে যায়। তখন ইনায়া বলে, না তোর কোনো দোষ নেই। আমি নিজের অন্যায়ের শাস্তি পেয়েছি। রাপি তো আর জানতো না আমি প্রেগনেন্ট। এইসব আমার কর্মফল, যা আমি পেয়ে গেছি। আর দেখ, রুবিনার বাচ্চাটার সাথে আমি মা হতে পারবো। সবার মান অভিমানের পালা শেষ। কেটে যায় আরও কয়েকদিন। হঠাৎ একদিন তোরের লেবার পেন ওঠে। ওরা সবাই সান ফ্রান্সিসকোতে ওই দিনের পরের দিন ফিরে এসেছে। তোর ও রবিনার জন্য বিরতি দিয়ে দিয়ে কার ড্রাইভ করা হয়েছে। তোরকে মিহালরা সবাই মিলে হসপিটালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পুরো সময় মিহাল তোরের হাত ধরেছিল। মিহালের নিজেকে একদম অসহায় মনে হয়েছিল। তোরের যেহেতু টুইন বেবি হবে, তাই ডক্টর বলেছে সি সেকশন করাতে। তাই তোরকে মেরুদণ্ডে অ্যানেস্থেশিয়া দেয়। অ্যানেস্থেশিয়া দেওয়ার আগে তোর মিহালকে বলে, মিহাল, আমার না খুব ভয় করছে। যদি মরে যাই তাহলে তুমি বাচ্চাদেরকে দেখে রাখবে। এসব কথা বলো না এই সময়। দেখো, তোমার কিচ্ছু হবে না। তুমিও বাচ্চারা তিনজনই সুস্থ থাকবে। শোনো, আমি মরে গেলেও কিন্তু শর্ত প্রযোজ্য থাকবে। তুমি আর কাউকে বিয়ে করতে পারবে না। এর মধ্যেও মিহাল হেসে দেয়। এরপর তুরের কপালে নিজের অধর স্পর্শ করে। ডক্টরকে রিকোয়েস্ট করে যাতে মিহালকে ওটিতে ঢুকতে দেয়। আর যেহেতু এটা আমেরিকার মতো উন্নত দেশ, তাই ডক্টররা বিনা কথায় ঢুকতে দেয় মিহালকে। প্রায় 3 ঘন্টা পর মিহাল একটা বাচ্চা কোলে নিয়ে বাইরে বের হয়। আরেকটা বাচ্চাকে নার্স ক্লিন করতে নিয়ে গিয়েছিল, তাই মিহাল একজনকে নিয়ে আগে বের হয়। তারপর আরেকজনকে আনতে যাবে। সবাই দুটো বাচ্চাকে নিয়ে কাড়াকাড়ি লাগিয়ে দিয়েছে। মিহাল তুরের যমজ ছেলে সন্তান হয়েছে। তোর তো সেন্সে নেই, তাই যখন সেন্স ফিরবে তখন বাচ্চাদের ওর কাছে দেয়া হবে।
1 ঘন্টা পরে সেন্স ফিরে, তখন বাচ্চাদের ট্যুরের কাছে মিহাল নিয়ে যায়। তোমাকে ধন্যবাদ এই দুজনকে এত কষ্ট করে জন্ম দেওয়ার জন্য, আমাকে পিতৃস্বাদের স্বাদ অনুভব করতে দেওয়ার জন্য। কথাটা বলে ট্যুরের কপালে ও ঠোঁটের কোণে নিজের অধর স্পর্শ করায় মিহাল। বাচ্চাদের ডাকনাম রাখা হয় মেঘ ও নীর। সবাই 2 দিন পর ট্যুর ও বাচ্চাদের বাংলাতে নিয়ে আসে। মিহাল তো বাচ্চাদেরকে চোখে হারায়, আর বাচ্চারা হয়েছেও বাপের ভক্ত। 3 বাপ ছেলে মিলে ট্যুরকে রাতে ঘুমোতে দেয় না। বাচ্চারা তো ক্ষুধা লাগলেই উঠে যায়, আর মিহাল একটু পরপর ট্যুরকে জ্বালানোর জন্য বাচ্চাদের জাগিয়ে দেয় আর ট্যুরকে জ্বালায়। বাচ্চার কারণে ট্যুর লাস্ট সেমিস্টারটা ড্রপ দিয়েছে, আর ইনায়া রাফি চলে যাবার পর ওই সেমিস্টারটা ড্রপ দিয়েছিল। মেঘ ও নীরের বয়স যখন 2 মাস, তখন রুবিনা বাচ্চা জন্ম দিয়ে মারা যায়। রুবিনার একটা মেয়ে হয়েছে। রাফি ও ইনায়া বাচ্চা মেয়েটার অ্যাডপশনের সব ঝামেলা মিটিয়ে ফেলেছে। রুবিনার শ্বশুর 28 বছর আগে 6 মাসের সায়েমকে নিয়ে আমেরিকায় এসেছিল স্ত্রীকে হারিয়ে। এখন সে পুত্র ও পুত্রবধূ হারিয়ে নিঃস্ব। নাতনিকে অ্যাডপ্ট করে দিল। মেঘ ও নীর এর বয়স যখন 1.5 বছরের একটু বেশি, তখন ট্যুর ও মিহাল বাংলাদেশে ফিরে, সাথে রাফি ও ইনায়া ও পিচ্ছি 1.5 বছরের সাদিয়া। শফকত ও নাদিয়াও ফিরবে, আর নাদিয়ার 2 মাসের মেয়ে হয়েছে, নাম তার সাবিলা। মেঘ তো সাবিলারে কোলে নিয়ে নিজের কাছে রাখার জন্য পাগল, তাই নাদিয়া ও শফকত 15 দিনের জন্য ফিরবে বাংলাদেশে। তারপর আবার আমেরিকা যাবে 1 বছরের জন্য। নীর আবার একটু গম্ভীর, তবে সাবিলাকে কোলে নেওয়ার জন্য যখন সাদিয়া আর মেঘ ঝগড়া করে, তখন সে নিজের বাচ্চা হাত দিয়ে ওই 2 বাচ্চাকে থামায়। ওরা নিজেরাই পিচ্ছি, তারা কিনা কোলে নেবে আরেক পিচ্ছিকে। এটা নিয়ে ওদের সবার মধ্যে হাসাহাসির শেষ নেই। লীরা ও অ্যারিক 1 বছর ধরে লীরার পরিবারকে রাজি করায়। এরপর অ্যারিক ইসলাম গ্রহণ করে আমেরিকায় বিয়ে করে। ওই একই দিন ফাইজা ও অজেল বিয়ে করে। ওদের 2 ছুটির বিয়েতে বাংলাদেশ থেকে লীরা ফাইজার পরিবার আসে। তোর মিহালের পরিবার তারাও 15 দিনের জন্য এসেছিল বাবুদের দেখতে। বাকি সবাই ফিরে গেছে 6 মাস হলো। অর্ক প্রীতিশার জন্য 1 বছর বেশি ছিল, কিন্তু 3 দিন আগে প্রীতিশার বাবা অসুস্থ হয়ে যাওয়ায় প্রীতিশাকে নিয়ে ওদেরকে ছাড়া যেতে হয়। 6 মাস আগেই ওরা বাংলো ছেড়ে দেয়। প্রীতিশা লাস্ট সেমিস্টার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে করেছে, তাই তারা 8 জন ট্যুর, মিহাল, রাফি, ইনায়া, শফকত, নাদিয়া, অর্ক ও প্রীতিশা পাশাপাশি 2টা ফ্ল্যাট নিয়ে থেকেছে 6 মাস। বাংলাদেশে ফিরে যাওয়ার 15 দিনের মধ্যে ট্যুর ও মিহাল, নীরা ও ইফতির একসাথে আবার বিয়ে, আর রনক ও জারিনের বিয়ে। আজকে ট্যুর, মিহাল ও ইফতি নীরার গায়ে হলুদ। অনেক আনন্দ ও হাসি খুশির মাধ্যমে ওদের হলুদ সম্পূর্ণ হয়। মেঘ ও নীর তো বাবা মাকে চোখ বড় বড় করে দেখছে, তো আবার খালা খালুকে দেখছে। সাবিলাকে কান্না করতে দেখে মেঘ বাবার কোল থেকে নেমে ছোট ছোট পায়ে দৌড় দিয়েছে, আর নীরা ভাইকে দেখে পিছে পিছে যাচ্ছে, কারণ সে জানে এখন আবার সাদিয়ার সাথে ঝগড়া হবে, আর মেঘ যেমনই হোক সাবিলাকে নিজের কাছে নেবে। তারপর সাদিয়াকে নীরের সামলানো লাগবে। বিয়ের দিন তানজিনা আরিফের সাথে আসে। তানজিনার সাথে আরিফের সামনের মাসের বিয়ে। 2 বছরের বেশি তানজিনা অপেক্ষা করেছে, কারণ আরিফ সেদিন আমেরিকা থেকে জার্মানিতে চলে গিয়েছিল। তানজিনা নিজেকে অনেক পরিবর্তন করেছে, এখন আর কারোর সাথে অহংকার দেখায় না। বিয়ের সব কার্যক্রম শেষ করে মিহাল নিজের রুমে ঢোকে, আর দেখে তোর বিছানার মাঝে বসে আছে। দুজন একে অপরকে সালাম বিনিময় করে। বাচ্চারা কি আসতে চাইনি? মেঘ সাবিলার সাথে ঘুমাবে, আর নীর ও সাদিয়াও। এদের জন্য শফকত ভাই, নাদু ও ইনু রাফিকে ড্রয়িং রুমে ফ্লোরে বিছানা করে থাকতে হচ্ছে। বাই দ্য ওয়ে, তুমি কই ছিলা? আমাকে রিজভি, তাইজুল, তাওহিদ, আশফি, রনকরা মিলে আটকে রেখেছিল। পরশু দিনে রনকের গায়ে হলুদ না দাঁড়াও, মজা বোঝাবো ওর বিয়েতে। অর্ক তো আমাদের না জানিয়ে প্রীতিশাকে বিয়ে করে ফেললো। তুমি কি রনকের বাসর ঘরের বাধা দিবা নাকি? অর্ক বলেছে 1 বছর পর অনুষ্ঠান করবে, আগে নিজের অবস্থানটা শক্ত করবে, তারপর। ভালোই হয়েছে বাচ্চারা আজকে ওদের কাছে আছে, না হলে আমাদের বাসরটা নষ্ট হয়ে যেত, তাই না বেবি? চুপ, বদ ছেলে। 2 ছেলের বাপ হয়ে গেছে, এখনো তার ঢং কমে না। কি যে বলো, আমার আরও 2টা মেয়ে বাবু লাগবে, তার জন্য প্রসেসিং লাগবে না? কি বললা তুমি?
ওরা আবার রাগিয়ে দেয় ওদের ভালোবাসার রং একে অপরের ঠোঁটে স্পর্শে। এরই মধ্যে তুর বলে, আমার শেষ অধ্যায়ে তুমিময় থাকবে আজীবন। মিহাল তুরের গলায় মুখ গুজে বলে, আমারও শেষ অধ্যায় তুমি। ভালোবাসি মেঘকন্যা।